বাতাসে পুজো পুজো গন্ধ এসে গেছে। আগামী মাসেই শারদীয় দুর্গাপূজা। ইতিমধ্যে মেয়েরা রুচিশীল পোশাক নির্বাচনে বেশ ব্যতিব্যস্ত। আর পোশাক নির্বাচনে মেয়েদের পছন্দের তালিকায় সবার ঊর্ধ্বে থাকে শাড়ি। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন নবারুণে। নবারুণ হচ্ছে উদিত সূর্যের প্রথম আলো, অর্থাৎ প্রভাতের সূর্যকিরণ। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা তারুণ্যের স্বপ্ন পূরণের গল্প জানতে পারি। সুপ্রিয় দর্শক, আজকের আয়োজনের পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে থাকব আমি তাহনিয়া ইয়াসমিন, এবং আমাদের সাথে আজকের আয়োজনে যুক্ত হবেন একজন সফল নারী উদ্যোক্তা। তিনি রূপসা পেজের স্বত্বাধিকারী ঝুমকি বসু। আমরা তার সাথে পরিচিত হব। কেমন আছেন আপনি? কেমন চলছে আপনার যাবতীয় দিনকাল? ভালোই চলছে। আসলে একটু ব্যস্ততা যাচ্ছে, সামনে তো পুজো পুজো উপলক্ষে আমার যে অনলাইন পেজটা আছে সেটাতে এখন প্রচুর ব্যস্ততা যাচ্ছে, যার জন্য আমারও আসলে ব্যস্ত সময় কাটছে। আচ্ছা, প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য সময় বাহির করে। আমরা আপনার উদ্যোক্তা জীবনের গল্প জানতে চাইবো। কিভাবে শুরু, একদম শুরুর গল্পটা আমাদের সাথে ভাগাভাগি করে নেবেন। আচ্ছা, শুরুতে আসলে উদ্যোক্তা হওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি জব করতাম একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। ওখানে আচ্ছা। 5 বছর আমি জব করেছি। করার পরে আমার যখন বেবি হলো, তখন আমার বাচ্চার টেক কেয়ার করার জন্য বাসায় আসলে কেউ ছিল না, যার জন্য ওর যখন 18 মাস বয়স তখন আমার জবটা ছেড়ে দিতে হলো। তো আমার একটা সফল কেরিয়ার এভাবে যখন আমার ছেড়ে দিলাম, তারপরে ওকে নিয়েই আমার সময় কাটছিল। তো ও যখন একটু বড় হলো, ওকে স্কুলে দিলাম, তখন আমার মনে হচ্ছিল যে আমার আসলে একটা কিছু করা দরকার। কিন্তু ওকে রেখে বাইরে গিয়ে কোনো কাজ করাও সম্ভব হচ্ছিল না। তো তখন ভাবলাম যে ঘরে বসে থেকে কিছু একটা করার উপায় বের করতে হবে। তো এটা ভাবনার মধ্যে ছিল। তারপর আমার বাচ্চার যখন একটা জন্মদিনের অনুষ্ঠান করেছিলাম রেস্টুরেন্টে, তো প্রোগ্রামটা সিলেক্ট হওয়ার পরে আমি বাজারে গেলাম কিছু কেনাকাটা করতে। তো হঠাৎ করে আমার মনে হলো আমি অনুষ্ঠানের দিন যদি নিজে কিছু মানে করতে পারি, নিজের করা কিছু, তাহলে কেমন হবে। তো সেভাবে আসলে মাথার মধ্যে এই আইডিয়া থেকেই আমি কিছু রং, কিছু কাঠের বেজ, এগুলো কিনে নিয়ে এসে নিজের জন্যই গয়না বানালাম। বানিয়ে আমার বাচ্চার অনুষ্ঠানে পরে গেলাম। তো পরার পরে যারা গেস্টরা ছিলেন, ওনারা ব্যাপারটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করলেন। তো তখন আমার মনে হলো যে এই কাজটা নিয়ে আমি এগোলে কেমন হয়। সেই ভাবনা থেকেই আসলে বাসায় এসে আমি পেজটা চালু করলাম, রূপসা। তো আচ্ছা, তারপর ঠিক আছে। হচ্ছে আস্তে হুম। আস্তে এগোনো। তো এভাবেই আসলে রূপসার জন্ম। তো অনেকে বলে যে রূপসা, রূপসা কি আমার নিজের নাম নাকি আমার মেয়ের নাম? আসলে সেরকম কিছু না, কিন্তু রূপসাকে আমি আমার সন্তানের মতোই ভালোবাসি। আমি মনে করি যে রূপসা আসলেই আমার আরেকটা মেয়ে। আচ্ছা, বুঝতে পেরেছি, একটা ইমোশনের সাথে সম্পৃক্ততা আছে। আপনি শখ থেকে মূলত এটাকে পেশা হিসাবে নিয়েছেন এখন। আমি আপনার পেজ সম্পর্কে জানতে চাইবো, আপনার সিগনেচার প্রোডাক্ট আছে, বা আপনি কোন ধরনের প্রোডাক্ট মূলত সেল করছেন আপনার বিজনেস প্ল্যাটফর্মটাতে? আমি যখন শুরু করি তখন আমার ভেতরে আসলে টিপ করার প্রথম থেকেই একটা নেশা ছিল। যে আমি যে কোনো সাজের সঙ্গে মিলিয়ে মিলিয়ে টিপ করতাম। হুম হুম। তো আমার নিজের নেশা থেকেই আমি টিপের উপর জোর দিলাম প্রথম পেজটা শুরু করার পর, যে আমি টিপ নিয়ে কাজ করলে কেমন হয়। তো আমি টিপের মধ্যে বিভিন্ন আলপনা এঁকে, তারপর বিভিন্ন কাঠের নকশা, মেটালের উপর কাজ করলাম। তো দেখলাম যে সবাই টিপটাকে খুব ভালোভাবে গ্রহণ করছে। তো আচ্ছা। তখন দেখা গেল পেজের শুরুতে টিপটাই হয়ে গেল আমার সিগনেচার প্রোডাক্ট। কিন্তু পেজের বয়স তো আস্তে আস্তে প্রায় 3 বছর হতে চললো। তো দেখা যাচ্ছে যে টিপটাকে ছাপিয়ে গেছে এখন আমার গয়না। আমি অনেক কিছুই করি, শাড়ি করি, গয়না হুম করি, হুম। নতুন এনেছি আচ্ছা। পূজার উপলক্ষে মাস্ক। তো সবকিছুর ভেতর দিয়ে গয়নাটা কেন জানি এখন সিগনেচার প্রোডাক্ট হয়ে গেছে, মানে টিপ আর গয়নার যুদ্ধ চলছে বলা যায়। আমি ছোট করে একটু জানতে চাই যে আপনি বললেন যে টিপটা আপনি নিজে
করছেন বা ডিজাইনটা আপনার থাকছে, সেক্ষেত্রে গহনার ভিতরেও কি একই বিষয়? গহনা কি আপনি নিজের ডিজাইনে করছেন নাকি গহনা কোথাও থেকে এনে সেল করছেন? না, গহনার মধ্যেও আমার নিজস্বতা আছে। আমি সব আচ্ছা। সময় চেষ্টা করি যে বাজার হুম। চলতি যেসব জিনিস আমার পেজে সেরকম কিছু থাকবে না, একদম এক্সেপশনাল কিছু থাকবে যেটা ক্রেতাকে সব সময় আকর্ষণ করে। তো অবশ্যই। আমার গয়নার মধ্যেও আপনি দেখলে দেখবেন যে একদম অন্যরকম কিছু আছে। হুম যেমন হুম। একটা শিউলি, সেটাকেও আমি মানে যেরকম শিউলি সবাই করছে সেরকম না করে একদম অন্যভাবে করে দিলাম। আবার যেমন ধরেন, যে গয়নাটা সবাই পরছে কাঠগোলাপ শিউলি, আমি এই যে পরে আছি কসমস, কসমসটা কিন্তু এখনো সেভাবে কেউ আনেনি। কিন্তু আমার ভেতর যখন আমি কাঠের কারিগর দিয়ে কাজ করাই, তখন আমার নিজস্ব ডিজাইন দিয়েই আমি করাই যে আপনি এই ডিজাইনের উপর করেন, যেটা বাজারে অ্যাভেলেবেল না। আবার গামছার উপর আমি কিছু কাজ করি, গামছার নিয়ে বাটিকের উপর কাজ করি, যেগুলো সচরাচর এখন খুব একটা দেখা যায় না। আচ্ছা, মূলত তাহলে গহনায় আপনি আপনার মেধাটা প্রকাশ করতে পাচ্ছেন। পুজো সামনে, তো পূজা উপলক্ষে আপনার পেজে আপনি নতুন কিছু এনেছেন বা ওই প্রসঙ্গে আপনার প্রস্তুতি প্রসঙ্গে আমাদেরকে একটু বলবেন, যে এখন কাস্টমার সন্তুষ্টির বিষয়টা কিভাবে খেয়াল করছেন। এখন তো ইতিমধ্যে আপনার করোনার পরে কিন্তু আমাদের বাজারও ওপেন হয়েছে, দোকান ওপেন হয়েছে। তো অনলাইনে কাস্টমারকে ধরে রাখতে হলে আপনার ভিতরে বা আমাদের পেজে অনলাইন কেনাকাটার ভেতরে এই জিনিসগুলো আরো যে প্রচ্ছন্ন ভাবটা এটা থাকবে না, অবশ্যই সুন্দর থাকতে হবে। তো এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করছেন? আসলে এটাই। পুজো উপলক্ষে আমি গুরুত্ব দিচ্ছি হচ্ছে দেবী দুর্গা বা এই ধর্মীয় বিষয়গুলোর যে সাংকেতিক চিহ্ন আছে, এগুলোর উপর গুরুত্ব দিয়ে আমি শাড়ি, ব্লাউজ পিস, এমনকি গয়নার মধ্যেও এগুলোকে নিয়ে এসেছি, যে যেটা আম, আমার ক্রেতাদের আকর্ষণ করছে। এবং সবচেয়ে বেশি যেটা আকর্ষণ করছে এখন, সেটা হচ্ছে আমি মাস্কের মধ্যেও দেবী দুর্গা, ত্রিশূল বা এই ধরনের যে ওম টাইপের সাংকেতিক চিহ্নগুলো, এগুলো নিয়ে এসেছি। যেহেতু করোনা, এখন আমরা পুজোতে করোনার মধ্যেই হয়তো বের হব, তো আমাদের মাস্কটা কিন্তু মানে অতীব প্রয়োজনীয় একটা জিনিস, এটা লাগবেই। কিন্তু আমি পরেছি একটা দুর্গা মুখের শাড়ি, সঙ্গে আমি একটা বাজারের আহ, মানে একটা সস্তা মাস্ক কিংবা একটা ওয়ান টাইম মাস্ক পরেছি, তাহলে আমার সাজটাই কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি যদি আমার শাড়ির সঙ্গে মিলিয়ে আমার মাস্কটাও সেভাবে পরি, তাহলে কিন্তু আমার সাজের যেমন নতুনত্ব আসবে, এটা আলাদা বিশেষত্বও এনে দিবে। যে জন্য আমি মাস্কটা করেছি। এবং এটাও ক্রেতারা খুবই মানে সাদরে গ্রহণ করেছেন বলা যায়। তো বাজারেও এগুলো আসলে কিনতে পাওয়া যায় না, যে জন্য অনলাইনেও সেভাবে আসেনি এখনো জিনিসটা। আমারই নতুন কেউ কেউ এনেছেন, সেটা হচ্ছে হ্যান্ড পেইন্টেড, কিন্তু আমি এনেছি যেটা যেটা ব্লক প্রিন্টেড। দেবী দুর্গা, তারপর ত্রিশূল, এগুলো ব্লকের কাজ করা, যেগুলো এখনো কেউ সেভাবে এনে পারেনি। যার জন্য আমার পেস্টার এই প্রোডাক্টটাকে ক্রেতারা খুবই গ্রহণ করেছেন, ভালোভাবে গ্রহণ করেছেন। ধন্যবাদ। আপনার ক্রেতাদের পছন্দ অনুযায়ী আপনি তৈরি করছেন, বা অবশ্যই অনলাইনে ক্রেতারা তখনই কেনে যখন সেটার ভিতরে একটা স্বতন্ত্র ভাব থাকে, একদম ডিফারেন্ট থাকে, ইউনিক থাকে। আপনি সেজন্য আপনার পূজা উপলক্ষে আপনার প্রস্তুতি আমরা জানতে পেরেছি। তো অনেক সময় একটা বিড়ম্বনার শিকার হয় ক্রেতারা, যে অনলাইনের ছবি এবং বাস্তবে পাওয়া পণ্যের সাথে অমিল থাকে। এরকম ভোগান্তির শিকার আপনি হয়েছেন কিনা, বা এরকম কোনো বিষয় যদি হয়ে থাকে সেক্ষেত্রে করণীয় কি উদ্যোক্তাদের? আচ্ছা, এই বিষয়টা আসলে খুবই সমসাময়িক। আমি আমি আসলে এরকম ভোগান্তিতে এখনো পর্যন্ত পড়িনি এই 3 বছর ধরে। আমার কোনো ফেক কাস্টমারও হয়নি, আমিও এমন কিছু দিইনি যেটা কাস্টমারের অপছন্দ হবে, এরকম হয়নি। তবে আমি শুনতে পাচ্ছি, আমার ক্রেতাদের কাছ থেকে শুনতে পাচ্ছি, আশেপাশের মানুষের কাছ থেকে শুনতে পাচ্ছি যে আমরা অর্ডার করেছি একরকম, জিনিসটা পাচ্ছি আরেক রকম। এটা হচ্ছে কি, অনেকে করে থাকেন যে ছবিটাকে এমন পর্যায়ে এডিট করেন যেটার আসল কোনো
মানে অস্তিত্বই আর থাকে না। তো সবাই কিনছে একটা রকম ভেবে, তো হাতে পাওয়ার পর দেখছে যে সে জিনিসটার সাথে কোনো মিল নেই। তো আমি আহ, মানে আমি নিজেও ব্যক্তিগত ভাবে সবসময় চেষ্টা করি যে ছবি এমন ভাবে তুলবো না বা এমন ভাবে এডিট করব না যেটা নেওয়ার পর ক্রেতা আর কি হতাশ হয়ে যাবেন। তো আমার মনে হয় যে সবাই যদি বিষয়টা একটু নজরে রাখেন, এডিট করেন ঠিক আছে, কিন্তু জিনিসটাকে এমন ভাবে করবেন না যেটা যেটা ক্রেতার কাছে মানে আকাশ পাতাল হয়ে যায় আর কি। এছাড়া আরো একটা জিনিস শুনতে পাচ্ছি, যে অর্ডার করার পর বিকাশ পেমেন্ট করা হয়, তারপরে দেখা যায় যে প্রোডাক্ট অনেকে পায় না, তাদেরকে ব্লক করে দেওয়া হয়। এরকম ঘটনাটা প্রায়ই শোনা যাচ্ছে। তো আমি সেজন্য আমার কাস্টমারদের কাছে বিশ্বাসযোগ্য হওয়ার জন্য আমি কাউকে বিকাশে পেমেন্ট করাই না আমার কাস্টমারদের। আমি সবাইকে ক্যাশ অন ডেলিভারিতে দিই, সে যত দূর দূরান্তেই হোক, উপজেলা পর্যায়েও আমি ক্যাশ অন দিই। দেশের কুরিয়ার ব্যবস্থা কিন্তু আছে, উপজেলা পর্যায়েও আছে, কিন্তু সেটা আপনাকে খুঁজে নিতে হবে এবং আপনাকে সততার সাথে করতে হবে কাজটা, তাহলেই আপনি পারবেন। এখন আপনার উদ্দেশ্য যদি থাকে যে আমি জিনিস দেব না টাকা নেব, তাহলে তো এভাবেই ক্রেতাদের ভোগান্তি হবে। এবং এই গুটি কয়েক মানে কিছু প্রতিষ্ঠানের জন্য আমাদের যারা কিছু ভালো ভালো প্রতিষ্ঠান আছে তাদেরও বদনাম হচ্ছে। তাদেরকেও অনেক সময় মানুষ বিশ্বাস করতে চাচ্ছে না যে না, আমি প্রতারিত হচ্ছি অনলাইন থেকে। তো এই বিষয়টাও আসলে মাথায় রাখতে হবে যে জি, এরকম আসলে করে কখনোই এগোনো এখন যায় না। যারা উদ্যোক্তা হিসেবে সৎ থেকে কাজ করছে তাদের মূল্যায়নটা ওভাবে করছে ক্রেতারা, কারণ ক্রেতারা ঠকে যাচ্ছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে, যে ই কমার্স বিড়ম্বনা বা এফ কমার্স বিড়ম্বনা, ই ভ্যালি ই অরেঞ্জ নিয়ে অনেক কপটতার শিকার হচ্ছে গ্রাহকরা। এই বিষয়টা কি আপনার বিজনেস প্ল্যাটফর্মে কোনো ইফেক্ট ফেলেছে? যেহেতু এখন রাস পুজোর মৌসুম, সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা আপনার? আমার আসলে সমস্যাটা এই কারণেই হচ্ছে না যে আমি কারোর থেকে আগে পেমেন্ট নিই না। আমি সব সময় যত দূরের কাস্টমার হোক, গ্রামের কাস্টমার হোক, আমি সব সময় ক্যাশ অন ডেলিভারিতে জিনিসটা পাঠাই। কারণ আমার কথা হচ্ছে আমি আগে থেকে কেন পেমেন্ট নেব, সে আমাকে বিশ্বাস করবেই বা কেন? আহ, এক কিছু কিছু রিপিট কাস্টমার হয়ে যায়, তারা বিশ্বাস করতে পারে, কিন্তু প্রথম আমি নিজেও হলেও তো করতাম না যে আমি একটা অনলাইন থেকে জিনিস কিনবো, তাকে আগেই পেমেন্ট করলাম 4,000 5,000 টাকা, অথচ সে আমাকে দিবে কিনা আমি জানি না। তো আমি নিজে হলেও করতাম না। আমি নিজেকে কাস্টমারের পর্যায়ে দাঁড় করিয়ে আমি আমার কাস্টমারদের কাছ থেকেও কখনোই বিকাশে পেমেন্ট নিই না বা আগে পেমেন্ট নিই না, কখনোই নিই না। এবং তাদের সবাইকেই আমি ক্যাশ অন ডেলিভারিতে দিই, যে কারণে আমাকে অবিশ্বাস করার জায়গা আসলে আমি আর রাখিনি। ধন্যবাদ। এখন জানতে চাইবো প্রতিবন্ধকতার কথা। সফলতার গল্প জেনেছি, আপনার পেজে কোন ধরনের পণ্য আপনি সেল করছেন তাও জেনেছি। এই পর্যন্ত আসতে আপনি পেশা জীবনে ছিলেন, এখন মা, একজন নারী উদ্যোক্তা। কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কিনা 3 বছরে? মনে হয়েছে কিনা যে আমি পেরে উঠছি না, হয়তো বিষয়টা কঠিন হয়ে উঠছে আমার জন্য, এরকমটা অনুভব করেছেন কিনা? প্রতিবন্ধকতা তো অবশ্যই আছে। সব ক্ষেত্রেই থাকবে, মেয়েদের প্রতিবন্ধকতা, নারীদের প্রতিবন্ধকতা থাকেই। যেমন ধরেন আমি যখন প্রোডাক্ট বানাতে আমাকে বাইরে যেতে হয়, আমি যখন আমার কারিগরদের দিয়ে কাজ করাই, তো আমি সব সময় খেয়াল করি কবে শুক্রবার থাকবে বা কবে ছুটির দিন থাকবে, সেই দিন আমি যাব। কারণ দেখা যায় আমার বাচ্চাটাকে রেখে যাওয়ার মতো মানুষ নেই, কার কাছে রেখে যাব? তো এটা আসলেই এক ধরনের প্রতিবন্ধকতা যে ওর বাবার ছুটি থাকবে, ওকে বাবার কাছে রেখে আমি যাব। তো আগে যখন ওর স্কুল ছিল তখন দেখা যেত যে আমি স্কুলে ওকে দিয়ে তারপরে আমার বাইরের কাজগুলো সারতাম। তো কিছুদিন ধরে স্কুলও বন্ধ ছিল, তখনও আমাকে অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছে যে ওকে বাসায় রেখে আমি কিভাবে যাব, কিভাবে লোক দিয়ে কাজ করাবো। তাছাড়া দেখা যায় যে যখন লোড বেশি হয়ে যায়, এই যে যেমন পূজা উপলক্ষে আমার পেজে প্রচুর লোড, কিন্তু আমি একা আসলে সামাল দিতে পারি না। কিন্তু দেখা যায় যে আমি যে আমার সাথে কাউকে নিব, আম, এরকম নিয়েছেও অনেককে, কিন্তু তারা যখন প্রোডাক্টের কাজ করে আমার মনে হয় যে আমার মতো হয়নি। তো দেখা যায় যে ফিনিশিং আবার আমাকে দিতে হয়। তো একই কাজ আসলে আমাকে বিভিন্নতা থাকে। করতে হয়।
হ্যাঁ, একদম। তো আমি আসলে সেভাবে আমার মতো কাউকে পাচ্ছি না যাকে নিয়ে আমি আমার লোডটা কমিয়ে তাকে দিয়ে কাজ করাতে পারি। আমি নিয়েছি কিন্তু আমার মনের মতো হচ্ছে না। আহ, সেখানেও একটা প্রতিবন্ধকতা থাকছে। মানে আমি চাই যে আমার কাস্টমাররা কখনোই প্রোডাক্ট পেয়ে হতাশ না হোক। আর হতাশ না হওয়ার জন্য দেখা যায় যে সবকিছু আমাকে নিজেকেই দেখতে হয়, তা না হলে আমার ভেতরে খুঁতখুঁতানি থাকে থাকে। তো এটাও এক ধরনের মানে সমস্যা হয়ে যাচ্ছে যে লোড নিতে নিতে দেখা যায় আমাকে অনেক রাত জেগে নিজেকে এই কাজ করতে হচ্ছে। আমি কাউকেই এই কাজের ভারটা দিতে পারছি না। তারপর হচ্ছে বাইরের কাজগুলো আমি বসে থাকতে হয়, কখন আমার বাচ্চাকে কেউ দেখবে, তারপর আমি বাইরে বের হব। এগুলোই আসলে প্রতিবন্ধকতা, ছোটখাটো প্রতিবন্ধকতা থাকবেই। আসলে এগুলোকে টপকেই এগিয়ে যেতে হবে, তা না হলে তো আর এগিয়ে যাওয়া যাবে না। না, আর স্বপ্ন দেখলে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, তার জন্য কষ্ট করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপরীতের বিপরীতেও চলতে হবে, কিন্তু এগিয়ে যেতে হবে। আমি একদম শেষের দিকে একটা প্রশ্ন বা আপনার স্বপ্নের কথাই জানতে চাইবো। আপনি বললেন যে সন্তান তুল্য পেজটি আপনার কাছে, তো এই পেজটি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি আরো কিভাবে এটার বিস্তৃতি করতে চাচ্ছেন, কি ভাবছেন? আচ্ছা, প্রথমেই একটা কথা বলি, আমি কিন্তু আমার পেজকে বুস্ট করাই না। অনেকেই পেজ দেখি বুস্ট করায়, আমার নিউজ ফিডেও আসে। কিন্তু আমি প্রথম যখন শুরু করি তখন দুবার করিয়েছিলাম, সেই 3 বছর আগে। এরপরে আমি আমার পেজ বুস্ট করাই না। তো অনেকেই বলে যে আপনার পেজে তো সেরকম লাইক নেই। তো আমার কথা হচ্ছে, আমার লাইক তো দরকার নেই। আমার জিনিসটা, যেটা আমার প্রোডাক্ট গুলো সেল হলেই হলো, মানুষের পছন্দ হলেই হলো। আমার লাইক আসবে 5,000, 6,000, 1 লাখ, কিন্তু আমার ক্রেতা নেই। আহ, কেউ আমাকে পছন্দ করছে না, তো এরকম মানুষ আমার পেজে থেকে তো লাভ নেই। আমার পেজে তারাই থাকবে। দুঃখিত, সুপ্রিয় দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের অতিথি আজকে সংযোগ হারিয়েছেন। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কারোর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।